আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ। ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে নতুনভাবে চালুর সিদ্ধান্তকে স্বাগত। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার পথে দেশ, বলেন অর্থমন্ত্রী। দেশে বৈধ মোটরসাইকেল ৪৯,৯৭,০০০। ৮ দিন হাসপাতালের অভিযোগ অস্বীকার করল কর্তৃপক্ষ। জরুরি সংবাদ সম্মেলন। গাংনী পৌর শহরে পাগলা কুকুরের তাণ্ডব, আতঙ্কে শহরবাসী। পাকিস্তানি সামরিক বিমান বিধ্বস্তে 2 পাইলট নিহত। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক তদন্ত কমিটি গঠন। মিন্দানাওয়ের দক্ষিণ পূর্ব সাগরে ৬.২ মাত্রার ভূমিকম্প, গভীর উৎপত্তি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। লস অ্যাঞ্জেলেসে ইরান দলের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা। তিউনিশিয়ার বিপক্ষে সুইডেনের জয় আলোচনায় ইয়াসিন আয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সংযোগ তৈরি হয়েছে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরু। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার অনেকদিন ধরেই বন্ধ রয়েছে, তবে প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের শ্রম সহযোগিতা পুনরায় সক্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালুর পথ সুগম হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পর এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী দুটো দেশে যাচ্ছেন, মালয়েশিয়া এবং চীন। চীনের সাথে আমাদের ধরেন শ্রমবাজারের সম্পর্কটা কম, সেটা বাণিজ্যিক এবং কূটনীতিক সম্পর্ক, বাট মালয়েশিয়া আমাদের একটা দ্বিতীয় শ্রমবাজার। সেখানে গেলে অবশ্যই তো শ্রমবাজারের ইস্যু থাকবে এবং আমাদের ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে তো একটা সরকার প্রধান গেলে এমইউ হয়। আমাদের কনসার্ন পার্টটুকু যেটা আমরা বৈদেশিক কর্মসংস্থানটা, সেটাকে প্রাধান্য দিয়ে আই থিঙ্ক মালয়েশিয়ায় আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই অনেক ধরনের আলোচনা দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটিও এগিয়ে নিয়ে গেছে। এখন প্রধানমন্ত্রী গেলে আশা করি সেটা আরো ত্বরান্বিত হবে। প্রবাসীদের কোন কোন সমস্যাটা এই মুহূর্তে তারা ফেস করতেছে, সেসব সমস্যা সমাধানে আমাদের কি করণীয়, বিশেষ করে বর্তমান সরকারের আপনার নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে বিদেশে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করার একটা অঙ্গীকার রয়েছে এবং দক্ষ মানব সম্পদ বিদেশে পাঠানো, সেক্ষেত্রে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে একটা বড় ভূমিকা পালন করে থাকে। অন্যদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে চালুর সুযোগ করে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি। সোমবার এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিনের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। এবিবি জানিয়েছে, ব্যাংকিং খাতের সামগ্রিক স্থিতিশীলতার স্বার্থে গভর্নরের এই সিদ্ধান্ত সময় উপযোগী এবং দূরদর্শী। সংগঠনটি মনে করে, ইসলামী ব্যাংকের পরিস্থিতি রাজনৈতিক রূপ নেয় এবং ব্যাংকটির পদ্ধতিগত গুরুত্বের কারণে দ্রুত সমাধান প্রয়োজন ছিল। ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর আছেন, ওনারাই কিন্তু আসলে ব্যাংক চালাবেন। আমরা শুধু বোর্ডের কাজ কি, আমরা শুধু নীতি প্রিন্সিপাল সহায়তা দিব, আর বাকি কাজগুলো কিন্তু ম্যানেজমেন্টকে করতে হবে। এই ইসলামিক ব্যাংকের সার্ভিস যাতে চালু থাকে এবং সঠিক থাকে, নির্বিঘ্ন থাকে, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে সবারই দায়িত্ব। দেশে বর্তমানে বিআরটিএ নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯,৯৭,০০০ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ৭ম দিনে টাঙ্গাইল ৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়। লিখিত প্রশ্নে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী দেশের বর্তমান বৈধ মোটরসাইকেলের সংখ্যা জানতে চান এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো সুযোগ আছে কিনা সেটিও জানতে চান। জবাবে মন্ত্রী জানান, বিআরটিএর নিবন্ধন তথ্য অনুযায়ী দেশে প্রায় ৫০ লাখ বৈধ মোটরসাইকেল রয়েছে। অবৈধ মোটরসাইকেল বৈধকরণ বিষয়ে তিনি বলেন, এ ধরনের যানবাহনকে বৈধ করার সুযোগ বর্তমানে নেই, বরং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা এবং পরে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। এবারের বাজেটে অর্থনৈতিক
উন্নয়নের সুফল যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বাজেটে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীল অর্থনীতিতে আর স্থিতিশীল অর্থনীতি থেকে সমৃদ্ধির অর্থনীতিতে পৌঁছানোর রূপরেখা। তার মতে প্রথম ধাপ হলো অর্থনীতিকে স্থিতিশীল করা। একবার স্থিতিশীলতা ফিরে এলে অর্থনীতি স্বাভাবিকভাবে ঘুরে দাঁড়াবে এবং সমৃদ্ধির পথে এগোবে। ফ্যামিলি কার্ডের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সেই বাড়ির গিন্নিকে ক্ষমতায়ন করা, তার জীবনযাত্রার মানের মধ্যে একটা পরিবর্তন আনা, পরিবারের সমাজে তার একটা সম্মানজনক জায়গায় দিয়ে যাওয়া, এবং সে যে টাকাটা খরচ করবে রুরাল ইকোনমিতে সেটার একটা ইম্প্যাক্ট আছে, একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে যেটা গ্রোথ সৃষ্টি করবে, সব মিলিয়ে। কিন্তু আমরা যেটা বলছি এই টাকাটা দেওয়ার পরে আমরা জানতে চাচ্ছি তাদের জীবনের পরিবর্তনটা কতটুকু আসছে। এটা একটা মেজারমেন্ট দরকার, কারণ আমাদের তো জানতে হবে যে টাকাটা পাওয়ার পরে তার জীবনের পরিবর্তনটা কিভাবে আসছে। আমরা তো চাইছি তার জীবনে পরিবর্তন আনার জন্য, এবং সেটা কতটুকু আসছে আমরা জানতে হবে। আর যদি কোনো কারণে পিছিয়েও যায় তাহলে কি কারণে পিছিয়ে গেছে, এই জিনিসগুলো তো আমাদের অ্যানালিসিসের মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা এর পরবর্তী পর্যায়ে। রাজধানীর আবদিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ নাকি কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরছে। এমন অভিযোগকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার 15 জুন বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন এ দাবি করেন। তিনি বলেন, মন্ত্রীর পেছনে আমরা কেন টাকা নিয়ে ঘুরব? আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেটি প্রমাণ করার দায়িত্ব তাদের। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করছি। আমাদের হাসপাতালটা বন্ধ আছে, যাত্রী অনেক মর্মাহত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে ডেলিভারি হয়েছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। আমাদের কোনো ইস্যু নেই। আমি একটু বলি যে আপনাদের বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমাদের সরকার জিজ্ঞেস করেন যে এই প্রুফটা আমাদের কাছে। মন্ত্রী সাহেব তো বলে দিয়েছেন, এখন আপনাদের আমি কোনো প্রুফ দিতে হবে মন্ত্রীকে। মন্ত্রীকে প্রুফ করতে মন্ত্রী তো দিয়ে দিয়েছেন। একটা লোক আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন, আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে এখানে ডাকছে, ওখানে আপনার রুমে ডেকে নিয়ে গেলাম। অন্যদিকে মেহেরপুরের গাংনী পৌর শহরে একটি পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধ সহ অন্তত 17 জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা 6টা থেকে প্রায় 1.5 ঘণ্টা ধরে কুকুরটি শহরের বিভিন্ন এলাকায় ছুটে বেরিয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ায়। হঠাৎ এই তাণ্ডবে পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় সূত্র জানায়, কুকুরটি প্রথমে গাংনী উপজেলা পরিষদ গেট এলাকায় কয়েকজনকে কামড়ায়। এরপর বাস স্ট্যান্ড, আমিন মিষ্টান্ন ভান্ডার সংলগ্ন গলি, থানা রোড সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় দৌড়ে বেরিয়ে একের পর এক মানুষকে আক্রমণ করে। নারী, শিশু, বৃদ্ধ কেউই রেহাই পাননি। আতঙ্কে পথচারীরা দোকানপাট, বাসাবাড়ি ও আশপাশের নিরাপদ স্থানে আশ্রয় নেন। পাকিস্তানি সামরিক উড়োজাহাজ বা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া নতুন ঘটনা নয়। গত সপ্তাহে আজাদ কাশ্মীরে যান্ত্রিক ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 22 জন সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হন। এবার রুটিন প্রশিক্ষণ চলাকালে আরেকটি সামরিক বিমান ভূপাতিত হয়ে 2 পাইলট নিহত হয়েছেন। ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মারদান জেলায় ভূপাতিত হয়। ঘটনাস্থলেই নিহত হন 2 পাইলট, বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ কাশিম আবদুল্লাহ এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসি। তারা রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড়াচ্ছিলেন। বিমান বিধ্বস্তের কারণে অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের পর জানানো হবে। পাকিস্তানের সামরিক বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে ঘন ঘন ঘটে, যা দেশটির প্রতিরক্ষা খাতে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলছে। গত সপ্তাহের প্রাণঘাতী দুর্ঘটনার পর থেকেই সামরিক বাহিনী অতিরিক্ত সতর্কতা জারি করেছিল। তার মাঝেই নতুন এই দুর্ঘটনার উদ্বেগ বাড়িয়েছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওয়ের দক্ষিণ পূর্ব সাগরে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি ফিভলক্স। সংস্থাটি জানায় ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের 94 কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল 6.13 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 126.95 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনি রোসো থেকে প্রায় 113 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী মিন্দানাও দ্বীপের কাছাকাছি সাগরে প্রায় 112 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফিলিপাইনের কর্তৃপক্ষ। তবে আফটার শক এবং উপকূলীয় এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে মূল্যায়ন অব্যাহত রয়েছে। গত সপ্তাহে একই এলাকায় আঘাত হানা এক প্রাণঘাতী ভূমিকম্পে অন্তত 65 জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর অঞ্চল জুড়ে সতর্কতা জোরদার করা হয়েছিল। নতুন এই ভূমিকম্প সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। লস অ্যাঞ্জেলেস শহরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠী বসবাস করে। বিশ্বকাপে টিম মেলির প্রথম ম্যাচ সামনে রেখে পাশের শহর ইঙ্গলউডের সোফাই স্টেডিয়ামের বাইরে হাজার হাজার ইরানির বিক্ষোভের প্রস্তুতির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ইরান দলের কোচ আমির ঘালেনোই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এখানে শুধুই ফুটবল খেলতে এসেছেন, রাজনীতির জন্য নয়। তার মতে ইরানের ভেতরে থাকা কিংবা প্রবাসী সব ইরানির প্রতিনিধিত্ব করতেই তারা মাঠে নামবেন। অধিনায়ক মেহেদী তারেমিও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, ইরানিরা যেখানেই থাকুক তারা সবাই একই জাতি, একই অনুভূতির অংশ। ফুটবল বিভক্তি নয় বরং ঐক্য তৈরি করে, এটাই তারা বিশ্বকে দেখাতে চান। তারেমির মতে বিশ্বকাপে তাদের লক্ষ্য একটাই, সব ইরানিকে আনন্দ দেয়া। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্রে সব ম্যাচ খেললেও ইরান দল বেস ক্যাম্প গড়েছেন মেক্সিকোর তিজুয়ানায়। আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সেখানে বসবাসরত ইরানিরা দলকে বিদায় সংবর্ধনা দেয়। অন্যদিকে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে লুকিয়ে থাকে এক একটি গল্প। তিউনিশিয়ার বিপক্ষে সুইডেনের 5-1 গোলের জয়ে সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়াসিন আয়ারি। মাত্র 22 বছর বয়সে বিশ্বকাপে অভিষেক আর সেই ম্যাচে দলের প্রথম গোল। তবু উদযাপন ছিল একেবারে সাদামাটা, কারণ তার শরীরে বইছে তিউনিশিয়ান রক্ত, যাদের হয়ে 4 বছর আগে আন্তর্জাতিক অভিষেক। আয়ারির বাবা তিউনিশিয়ান, মা মরক্কান, তবে তার জন্ম সুইডেনে। উত্তর আফ্রিকান বংশোদ্ভূত এই প্রতিভাবান ফুটবলার 18 বছর বয়সে সিদ্ধান্ত নেন তিনি খেলবেন জন্মভূমি সুইডেনের হয়ে। বাবা মায়ের দেশের আবেগকে ছাপিয়ে নিজের পথ বেছে নেওয়ার সেই সিদ্ধান্তে বাবাও সমর্থন জানান। তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের 7ম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোল করেন আয়ারি। গোল করার পরে করজোড়ে ক্ষমা চাওয়া এবং তারপর সেজদা এই মুসলিম ফুটবলারের বিনয়ী উদযাপন মুহূর্তেই আলোচনায় আসে। ম্যাচে তিনি 2টি গোল করেন আর সুইডেনের বড় জয়ে নায়ক হয়ে ওঠেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।